চ্যাপ্টার ৩৪১ প্রাইভেট কমিউনিকেশন। উঁচু গম্বুজটাকে ধরে রাখা ওই বিশাল পাথরের স্তম্ভগুলো আর সেই পুরনো দাগ ধরা লম্বা টেবিলটা চোখের সামনে ফুটে উঠল। মনে হচ্ছিল টেবিলটা হয়তো শত শত বা ১,০০০ বছরেরও বেশি সময় ধরে ওভাবেই পড়ে আছে। যদিও অড্রে হল এই দৃশ্যটা অনেকবার দেখেছে, তবুও ওই ধূসর কুয়াশার ওপরে আসার সাথে সাথেই তার মনের ভেতর থেকে একটা অদ্ভুত ধাক্কা লাগে। চোখের কোণ দিয়ে সে চারপাশটা একবার দেখে নিল, কিন্তু নতুন কোনো সদস্য চোখে পড়ল না। তারপর সে মাথা তুলে ঘন ধূসর কুয়াশার ভেতরে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে সম্মান জানাল। শুভ বিকেল, মিস্টার ফুল। কথাটা বলার সময় হঠাৎ তার চোখ গেল মিস্টার ফুলের ডান দিকের টেবিলের উপর রাখা একটা কার্ডের দিকে। কার্ডটার গায়ে খুব জটিল সব নকশা আঁকা ছিল। একটা খুব সাধারণ জিনিসের মতো একদম শান্তভাবে ওটা ওখানে পড়েছিল। ওটা কি ব্লাসফেমি কার্ড? একটা ব্লাসফেমি কার্ড যার ভেতরে ঐশ্বরিক ক্ষমতার কোনো একটা পথ লুকানো থাকে। অড্রের সাথে সাথেই ব্যাপারটা বুঝতে পারল। মিস্টার ফুল মাথা নেড়ে তার কথার উত্তর দেওয়ার পর সে অবচেতনভাবেই দ্য হ্যাংড ম্যান, দ্য সান আর দ্য ম্যাজিশিয়ানের দিকে তাকাল। সে দেখল এর আগে কখনো না থাকা ওই কার্ডটার দিকে তাদেরও নজর পড়েছে। তবে তাদের চোখ আর হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা বেশ অবাক হয়েছে আর মনে মনে নানা রকম সন্দেহ আর জল্পনা কল্পনাও করছে। কারণ রহস্যময় আর মহান মিস্টার ফুলের টেবিলে রাখা একটা কার্ড তো আর যেমন তেমন কোনো জিনিস হতে পারে না। কিন্তু মিস্টার ওয়ার্ল্ডের প্রতিক্রিয়াটা একটু অদ্ভুত লাগছে। সে তো ওদিকে ফিরেও তাকাচ্ছে না। সে কি নিজের মনের কথা এত ভালোভাবে লুকিয়ে রাখতে পারে? সে কি সত্যিই স্পেকটেটর আর টেলিপ্যাথিসদের সবচেয়ে বড় শত্রু? অড্রে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাল যে মিস্টার ফুল ছাড়া ব্লাসফেমি কার্ডের ব্যাপারটা কেবল সে একাই জানে। এই কথা ভেবে তার বেশ গর্ব হল। ছোটবেলায় নিজের দুই বড় ভাইকে অন্ধকারে রেখে বাবা মায়ের সাথে কোনো গোপন কথা শেয়ার করার সময় ঠিক যেমন লাগত, এটাও তেমন একটা অনুভূতি। ওটা সম্রাট রোজেল গুস্তাভের বানানো একটা ব্লাসফেমি কার্ড, এমন একটা গুপ্তধন যা পাওয়ার স্বপ্ন রহস্যময় দুনিয়ার অগণিত বিয়ন্ডাররা দেখে। দ্য ম্যাজিশিয়ান, দ্য সান আর অন্য সবার কুশল বিনিময় শেষ হওয়ার পর অড্রে নিজেই হাত তুলল। সম্মানিত মিস্টার ফুল, আমি আপনাকে একা কিছু জানাতে চাই। একা? আলজার উইলসন হালকা ভ্রু কুঁচকাল আর অবচেতনভাবেই সে অনুমান করার চেষ্টা করল ব্যাপারটা কি হতে পারে। কিন্তু সে কোনো সূত্রই খুঁজে পেল না। ডেরিক বার্গ আর অন্যরাও কৌতূহলী ছিল, কিন্তু তারা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাল না। ক্লাইন হালকা মাথা নেড়ে বলল, অবশ্যই। সত্যি বলতে মিস জাস্টিস তাকে কি জানাতে চাইছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। 2 সেকেন্ড অপেক্ষা করে সে বাকি সদস্যদের শোনার ক্ষমতা বন্ধ করে দিল আর জাস্টিসকে ইশারা করল। অড্রে বেশ গম্ভীর হয়ে বসল। তারপর খুব আন্তরিক গলায় বলল, মিস্টার ফুল, আমি যেহেতু একটা বিয়ন্ডারদের আড্ডায় স্পেকটেটর ফর্মুলা কেনার কথা বলেছিলাম, তাই সম্প্রতি কয়েকজন অভিজাত মানুষের মাধ্যমে সাইকোলজি অ্যালকেমিস্টস এর সন্দেহভাজন 2 জন সদস্য আমার সাথে যোগাযোগ করেছে। আমি তাদের সাথে যোগ দিতে ইচ্ছুক, তবে সেটা কেবল যদি আমি নিজের নিরাপত্তার নিশ্চয়তা পাই। এ ব্যাপারে আপনার কি মত? আমি বিষয়টাকে বেশ গুরুত্ব দিচ্ছি। সাইকোলজি অ্যালকেমিস্টস, বিভিন্ন তথ্য আর প্রমাণ থেকে যা বোঝা যায়, এটা কোনো খারাপ সংগঠন নয়। বর্তমানে তাদের হয়তো এমন কোনো দেবতা নেই যাকে তারা বিশ্বাস করে। এদের মূল লক্ষ্য হল মানুষের মন, চেতনা, মানসিক অবস্থা আর আধ্যাত্মিকতা নিয়ে গবেষণা করা। এটা অনেকটা বিজ্ঞানের ওপর নির্ভরশীল একটা আত্ম-উন্নয়ন দলের মতো। তবে হ্যাঁ, গোঁড়া চার্চগুলোর চোখে এটাও এক ধরনের পাপ, কারণ তারা বিশ্বাস করে যে সবার আত্মা ঈশ্বরের অধীন। আর ড্যাক্সটার গুডেরিয়ানের কথা অনুযায়ী সাইকোলজি অ্যালকেমিস্টসের ওপরের দিকের নেতাদের একটা নির্দিষ্ট বিশ্বাস আছে। তারা সেই আদি সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার প্রতি ঝুঁকে আছে এবং তারা কিছুটা আদিম কায়দায় তার পূজাও করে। অনেক রকম চিন্তা ক্লাইনের মাথায় খেলে গেল। অবশেষে সে হেসে বলল, তোমার যদি মনে হয় এটা ঠিক হবে তাহলে তুমি করতে পারো। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে ট্যাট ক্লাবের কাছে সাহায্য চাইতে পারো। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। অড্রের সাথে সাথেই বেশ স্বস্তি পেল। ক্লাইন একটু ভেবে খুব শান্ত আর ধীর গলায় যোগ করল, সাইকোলজি অ্যালকেমিস্টসের ভেতরে চার্চের গুপ্তচররাও আছে। যেমন ধরো ম্যান্ডেটেড পানিশার্স আর নাইটহক্সের চর। তোমাকে জানতে হবে কিভাবে নিজেকে লুকিয়ে রাখতে হয়। মিস্টার ফুল কত ভালো, আমাকে সাবধানে থাকার কথা মনে করিয়ে দিলেন। অড্রে হালকা হেসে তার চোখ দুটো একটু বাঁকিয়ে উত্তর দিল, ভবিষ্যতে সাইকোলজি অ্যালকেমিস্টসের ভেতরে ট্যাট ক্লাবেরও একজন গুপ্তচর থাকবে। মিস জাস্টিস, তুমি এখনও তাদের দলে যোগই দাওনি আর এখনই তাদের সাথে বেইমানি করার কথা ভাবছ। ক্লাইন মনে মনে সাইকোলজি অ্যালকেমিস্টসের জন্য একটা অদৃশ্য লাল চাঁদ আঁকল। সাইকোলজি অ্যালকেমিস্টসের ব্যাপারটা জানানোর পর অড্রে কথা শেষ করার জন্য কোনো তাড়াহুড়ো করল না। উল্টো সে বলল, মিস্টার ফুল, আমি রোজেল গুস্তাভের ডায়েরির আরও 2 পাতা মুখস্থ করেছি। তাকে আড়ালে কথা বলার অনুরোধ করার পেছনে এটাও একটা কারণ ছিল। যদি সে দ্য ম্যাজিশিয়ান অর্থাৎ
ফোর্স ওয়ালের সামনে বসে ডায়েরি দুটো তৈরি করে মিস্টার ফুলকে দিত, তাহলে সে বেশ বুঝতে পারছিল যে আড্ডা শেষ হওয়ার সাথে সাথেই ফোর্স তার কাছে ছুটে আসত, আর তার আগে কেনা সেই নোটগুলো ধার চাইত। আর এই ব্যাপারে এভারনাইট গডেস প্রমাণ দিতে পারবেন যে মিস্টার ফুল ওগুলো সবই দেখেছেন। আমি আগে এটা করতে ভুলেই গিয়েছিলাম। আজকালকের মধ্যেই সুযোগ বুঝে আমাকে ফোর্সকে বলতে হবে যে আমার কেনা রোজেলের নোটগুলো সুসি ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, একেবারে এমনভাবে ছিঁড়ে টুকরো টুকরো করেছে যা আর ঠিক করা যাবে না। আমাকে মাফ করে দিস। সুসি অড্রে মনে মনে ক্ষমা চাইল। খুব ভালো। ক্লাইন মিস জাস্টিসকে ডায়েরির পাতাগুলো তৈরি করতে সাহায্য করার জন্য কৃতজ্ঞতার সাথে লম্বা ব্রোঞ্জের টেবিলের প্রান্তে টোকা দিল। যখন দুটো পাতা তার হাতে এলো, সে সেগুলোর দিকে চোখ বোলাল, আর ধীরে ধীরে তার মুখের হাসিটা মিলিয়ে শক্ত হয়ে গেল। ডায়েরির প্রথম লাইনেই লেখা ছিল 6ই মার্চ। ধ্যাত, এখানকার খাবার খেয়ে আমার প্রায় কোষ্ঠকাঠিন্য হয়ে যাওয়ার জোগাড়। রোজেলের স্মৃতি প্রদর্শনীতে তো আমি এটাই দেখেছিলাম। ক্লাইন নিজের ভাবলেশহীন মুখটা লুকিয়ে দ্বিতীয় পাতায় চোখ রাখল। সে দেখল সেখানেও রোজেলের এই জগতে আসার শুরুর দিকের দিনগুলোর নানা অভিযোগ আর অদ্ভুত অভিজ্ঞতার কথাই লেখা আছে। এগুলো কাজের কোনো জিনিসই নয়। সে নিজের চেহারার ভাব নিয়ন্ত্রণ করে হাসল। তুমি কি তোমার যে গোল্ড পাউন্ডগুলো এখনও দেওয়ার বাকি আছে সেখান থেকে দাম কেটে নিতে চাও, নাকি এর বদলে অন্য কিছু চাও? অড্রে কোনো দ্বিধা না করেই বলল, মিস্টার ফুল, আমি জানতে চাই ওই ব্লাসফেমি কার্ডটা আসলে ঐশ্বরিক ক্ষমতার কোন পথের। তুমি তো টাকাকে একদম ময়লার মতো মনে করো। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল আর নিজের হাসিটা না লুকিয়ে বলল, ওটা হলো কালো সম্রাট কার্ড। এর সাথে যুক্ত সিকোয়েন্স নয় হল লয়ার। ওহ, তাহলে এই ব্যাপার। উত্তর পেয়ে অড্রে মনের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করল। তাদের এই গোপন কথাবার্তা শেষ হওয়ার পর দ্য ম্যাজিশিয়ান ফোর্সওয়াল খুব আগ্রহ নিয়ে ঠিক উল্টো দিকে বসে থাকা দ্য ওয়ার্ল্ডের দিকে তাকাল। মিস্টার ওয়ার্ল্ড, আমি সান ডোমেইনের কোনো রহস্যময় জিনিস বা শক্তিশালী বিয়ান্ডার অস্ত্র জোগাড় করার সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা দুজন গোপনে কি চুক্তি করেছ? ফোর্সের সাথে বেশ ভালো খাতির থাকা সত্ত্বেও অড্রে এই ব্যাপারে কিছুই জানত না, তাই সে না জিজ্ঞেস করে পারল না। ফোর্স একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিস্টার ওয়ার্ল্ড আমাকে ট্রিক মাস্টারের ফর্মুলা খুঁজে পেতে সাহায্য করেছে। ফর্মুলা খুঁজে বের করার ব্যাপারে মিস্টার ওয়ার্ল্ড আসলেই খুব পারদর্শী। তার কি এই লাইনে অনেক বড় আর নির্ভরযোগ্য কোনো যোগাযোগ আছে? অড্রে অবাক হয়ে কথাগুলো শুনছিল। দ্য হ্যাংড ম্যান আলজার উইলসন তার গম্ভীর চেহারাটা আড়াল করে আরেকবার দ্য ওয়ার্ল্ডের ক্ষমতার মাপকাঠি বিচার করে নিল। তার চোখে দ্য ওয়ার্ল্ডের সম্মান আগের চেয়ে আরও বেড়ে গেল। আর ডেরিক বার্গের কথা বলতে গেলে সে বেশ আশায় বুক বাঁধল। সে আশা করছিল লাইট সাপ্লিয়েন্টের ম্যাজিক ওষুধটা পুরোপুরি হজম করার পর মিস্টার ওয়ার্ল্ড তার জন্য খুব সহজেই সিকোয়েন্স 7 সোলার হাই প্রিস্টের ফর্মুলাটা খুঁজে দিতে পারবে। সবার এত এত উৎসুক দৃষ্টির সামনে পড়ে দ্য ওয়ার্ল্ড একটু কর্কশ গলায় হাসল। মিস ম্যাজিশিয়ান, ওই জিনিসটা কেনার আগে তোমার উচিত হবে মিস্টার ফুলের পবিত্র নাম জপ করা আর তাকে অনুরোধ করা যেন তিনি ওই তথ্যগুলো আমাকে জানিয়ে দেন। হ্যাঁ, আমি আগেই মিস্টার ফুলের অনুমতি নিয়েছি আর তিনি আমাদের সাহায্য করতে রাজি হয়েছেন। তুমি যেসব জিনিসের ওপর নজর দিয়েছ সেগুলো দেখে যদি আমার পছন্দ না হয় তাহলে হয়তো আমি অন্য কোনো জিনিসের কথা ভাবতে পারি। সান ডোমেইনের জিনিসগুলোর জন্য ক্লাইনের কাছে এখন 3টে আলাদা রাস্তা খোলা ছিল, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সে সবগুলো মিলিয়ে দেখতে চাইছিল। এর মধ্যে একটা হলো ওই ব্রোচটা, যেটার কথা বৃদ্ধ মিস্টার আই অফ উইজডম বলেছিলেন। এটার কাজ হল খারাপ আত্মাদের তাড়িয়ে জায়গা পবিত্র করা, আর যে এটা পড়বে তাকে সান ডোমেইনের কিছু জাদুমন্ত্র ব্যবহার করতে সাহায্য করা। তবে এর একটা খারাপ দিকও আছে যে এটা পড়বে তার কখনো ঠান্ডা লাগবে না, সে সবসময় এক ধরনের গরম আর বিরক্তিকর অনুভূতির মধ্যে আটকে থাকবে। ক্লাইনের কাছে ওই রহস্যময় জিনিসটা মোটামুটি ভালোই লেগেছিল, আর এটার দাম যেহেতু 2000 পাউন্ডের কাছাকাছি হতে পারে সেহেতু ওই ব্রাইবার ফর্মুলাটা বিক্রি করলেও তার পক্ষে ওটা কেনা সম্ভব হতো না। তাই সে আরও কয়েকদিন অপেক্ষা করার কথা ভাবল। যদি মিস ম্যাজিশিয়ান আর আর্টিজানের সমর্থনপ্রাপ্ত নারী বিয়ান্ডার এর চেয়ে ভালো কিছু খুঁজে না পায় তবেই সে ফর্মুলাটা বেচে দিয়ে ব্রোচটা কিনবে। ঠিক আছে, আমি কালকের মধ্যেই তোমাকে তথ্যগুলো দিয়ে দেব। ফোর্স নিশ্চিত ছিল যে মিস্টারে আজ রাতেই একটা আড্ডার আয়োজন করবেন, কিন্তু হঠাৎ করে কোনো ঝামেলা হতে পারে ভেবে সে নিজেকে আরও একদিন সময় দিয়ে রাখল। কথা শেষ হলে আলজার সবার দিকে তাকিয়ে এমনভাবে বলল যেন সে আগে থেকেই কথাগুলো সাজিয়ে রেখেছিল। আমি সম্প্রতি একটা তদন্তের কাজ হাতে নিয়েছি। আমি নিশ্চিত নই এ ব্যাপারে আপনাদের কাছে কোনো সূত্র আছে কিনা। গত 2 থেকে 3 বছরে দক্ষিণ মহাদেশের আদিবাসী উপজাতিগুলোর ওপর অনেক লুঠতরাজ চালানো হয়েছে আর তাদের সব মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্রের দ্বীপগুলোতে থাকা বিভিন্ন কলোনি থেকে কিছু দাস রহস্যজনকভাবে পালিয়েও গেছে। উত্তর মহাদেশের দেশগুলো দাস প্রথা বাতিল করার পর থেকে অনেক দিন এমন ঘটনা ঘটেনি। আপনারা কি এ ব্যাপারে কিছু শুনেছেন? সে জাস্টিস,
দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ডের দিকে চোখ বোলাল, কিন্তু দ্য সানের দিকে তাকাল না। ফরসেকেন ল্যান্ড অফ গডের ভেতরে সিটি অফ সিলভারে আটকে থাকা একটা ছেলে বাইরের জগতের খবরাখবর কীভাবেই বা জানবে। অড্রে অভিজাতদের বিভিন্ন আড্ডায় শোনা কথাগুলো খুব ভালোভাবে মনে করার চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ পর সে বলল, না, আমি এমন কিছুর কথা কখনো শুনিনি। দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ড মাথা নেড়ে নাবোধক উত্তর দিল। তার মানে কি কালোবাজারে দাস ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠছে? তাদের এত এত দাসের কি দরকার? ক্লাইন লম্বা ব্রোঞ্জের টেবিলের এক মাথায় বসে সন্দেহজনকভাবে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগল। যখন দেখা গেল যে কেউ কোনো সূত্র দিতে পারল না, আর মিস্টার ফুল ও চুপ থেকে বুঝিয়ে দিলেন যে তার এ ব্যাপারে কোনো আগ্রহ নেই, তখন সে মুখভাব বিন্দুমাত্র পরিবর্তন না করে বলল, আপনি উইন্ড ব্লেজডের ফর্মুলাটা খোঁজার চেষ্টা করতে পারেন। আমি আপনাকে এমন পারিশ্রমিক দেব যা আপনার সন্তুষ্টির জন্য যথেষ্ট হবে। উইন্ড ব্লেজডের ফর্মুলা? সে তার সিফেয়ারের ম্যাজিক ওষুধ প্রায় হজম করে ফেলেছে। ক্লাইন তার স্পিরিট ভিশন চালু করে দ্য হ্যাংডম্যানের দিকে তাকাল, আর ঠিক যেমনটা ভেবেছিল, সে দেখল তার অ্যাস্ট্রাল প্রজেকশনের ওপরের স্তরটা কেবল সমুদ্রের মতোই নীল নয়, বরং সেখানে হালকা ঢেউও খেলছে, যেন পানি আস্তে আস্তে দুলছে। আমি যদি হিসাব করি, মিস্টার হ্যাংডম্যানের সিফেয়ারার ওষুধ হজম করতে প্রায় 4 মাস সময় লেগেছে। সে তো বেশিরভাগ সময় সমুদ্রেই থাকে। অড্রে ও নিজের দেখা বিষয়গুলোর ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছাল। ফোর্স আরও একটা বিষয় খুব মন দিয়ে খেয়াল করল যে মিস্টার হ্যাংডম্যান সম্ভবত একজন সিকোয়েন্স 7, একজন মাঝামাঝি লেভেলের বিয়ন্ডার। সে মনে মনে কথাটা বলে প্রায় অগোচরেই একবার মাথা নাড়ল। দ্য হ্যাংডম্যানের কাজ নিয়ে কথা বলা শেষ হওয়ার পর ডেরিক বার্গ হাত তুলল, তারপর বেশ চিন্তিত গলায় বলল, আমাকে একটা মিশনে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি খুব শিগগিরই সেই অর্ধেক ধ্বংস হওয়া মন্দিরটার দিকে রওনা হব, যেটার কথা আমি আগে বলেছিলাম, হ্যাঁ, যেটা ট্রু ক্রিয়েটরের সাথে যুক্ত। এই মিশনের দায়িত্বে থাকা দলনেতা হলেন শেফার্ড এল্ডার লোভিয়া। আপনাদের কি আমাকে কোনো পরামর্শ দেওয়ার আছে?